গত 19 মাসে আপনারা সকল পত্র পত্রিকা, বিভিন্ন আনঅফিসিয়াল ওয়েবসাইট কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যম, বিশেষ করে ফেসবুক স্ক্রল করে নিশ্চয়ই দেখেছেন 2024 সালের সেই 5 আগস্টের জুলাই জঙ্গি উত্থানের পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশের কোনো জেলখানায় অবশিষ্ট জায়গা ফাঁকা নেই। অসংখ্য সন্ত্রাসী জঙ্গি মৌলবাদীকে ছেড়ে দেওয়া হয়েছে। 2 দিন আগে জননেত্রী শেখ হাসিনার অত্যন্ত আত্মবিশ্বাস এবং দারাজ কণ্ঠের একটি বক্তব্যে তোলপাড় বিশ্ব মিডিয়া। তারা প্রশ্ন করছে, তাহলে কি খুব তাড়াতাড়ি আওয়ামী লীগ ক্ষমতায় আসছে? আর এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য এরই মধ্যে তারা মাঠে কাজ শুরু করে দিয়েছে। শত্রুদের কলিজা শুকিয়ে যাওয়ার মতো অবস্থা থেকে বহিষ্কৃত হয়েছিলেন বিএনপির আলোচিত নেত্রী রুমিন ফারহানা। বহিষ্কৃত হওয়ার পরে তিনি স্বতন্ত্র নির্বাচন করলেন এবং বিজয় লাভ করলেন। প্রত্যাশিত ছিল তার বিজয়, এবং আমরা নির্বাচনের আগেই বলেছিলাম যে রুমিন ফারহানাকে হারানো বিএনপির জোটের ওই প্রার্থীর পক্ষে সম্ভব হবে না। সেটাই হয়েছে, রুমিন ফারহানা বিজয়ী হয়েছেন। রুমিন ফারহানা সহ অন্যান্য বহিষ্কৃত নেতা যারা বিজয়ী হয়েছেন, সম্ভবত 8 জন, তারা আবার বিএনপিতে ফিরবেন কি ফিরবেন না, ফিরতে চান, এরকম নানা খবর আমরা গণমাধ্যমে দেখছি। সাম্প্রতিক সময় নতুন করে আলোড়ন সৃষ্টি হয়েছে কিছু গুরুত্বপূর্ণ বিচারিক ও রাজনৈতিক ঘটনাকে ঘিরে। বর্তমান অন্তর্বর্তীকালীন পরিস্থিতি এবং তারেক রহমানের প্রভাবাধীন সময়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ঘনিষ্ঠ সহযোগী ওবায়দুল কাদের সহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে দায়ের করা একাধিক মামলায় ধারাবাহিকভাবে খালাস পাওয়ার বিষয়টি সামনে এসেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী গত কয়েক মাসে বিভিন্ন আদালতে এসব মামলার কার্যক্রমে অস্বাভাবিক নীরবতা কিংবা দ্রুত নিষ্পত্তির প্রবণতা লক্ষ্য করা গেছে। প্রিয় দর্শক, নতুন একটি নিউজে আপনাদের সবাইকে স্বাগতম। দর্শক, যারা ভিডিওর কিছু অংশবিশেষ ইতিমধ্যে দেখে ফেলছেন, তারা বুঝতে পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ আর কোন বিষয়ের ইঙ্গিত করছে সেটা ভালোভাবে বুঝতে পারছেন। আজকের ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ কিছু আলোচিত বিষয় নিয়ে সাজানো হয়েছে। দর্শক, তাহলে চলুন আমি আর কথা না বাড়িয়ে আগে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসা যাক। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আগে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখে আসা যাক। নির্বাচনের কারণে বিএনপি থেকে বহিষ্কৃত হয়েছিলেন বিএনপির আলোচিত নেত্রী রুমিন ফারহানা। বহিষ্কৃত হওয়ার পরে তিনি স্বতন্ত্র নির্বাচন করলেন এবং বিজয় লাভ করলেন। প্রত্যাশিত ছিল তার বিজয়, এবং আমরা নির্বাচনের আগেই বলেছিলাম যে রুমিন ফারহানাকে হারানো বিএনপির জোটের ওই প্রার্থীর পক্ষে সম্ভব হবে না। সেটাই হয়েছে, রুমিন ফারহানা বিজয়ী হয়েছেন। রুমিন ফারহানা সহ অন্যান্য বহিষ্কৃত নেতা যারা বিজয়ী হয়েছেন, সম্ভবত 8 জন, তারা আবার বিএনপিতে ফিরবেন কি ফিরবেন না, ফিরতে চান, এরকম নানা খবর আমরা গণমাধ্যমে দেখছি। এরই মাঝে রুমিন ফারহানা খুবই বিএনপির জন্য খুবই বিব্রতকর একটা মন্তব্য করেছেন এবং বিএনপিকে ব্যর্থ দল হিসেবে তিনি ঘোষণা করেছেন। বলেছেন বিএনপি আওয়ামী লীগের শাসন আমলের যে চিত্র, সেই চিত্রগুলো তুলে ধরেছেন তিনি। তুলে ধরে বিএনপিকে ব্যর্থ দল হিসেবে সংজ্ঞায়িত করার চেষ্টা করেছেন। রুমিন ফারহানা যখন বিএনপিকে ব্যর্থ দল বলছেন, তখন তিনি কি আদৌ বিএনপিতে ফিরতে আর চান, নাকি তার গন্তব্য অন্য কোনো দলে হবে? আর বিএনপিতে তিনি ফিরতে চাইলেও এই ধরনের মন্তব্যের পরে বিএনপি কি আবার তাকে ফেরাবে? প্রশ্নগুলো সামনে এসেই যায়। চলুন একটু প্রশ্নগুলোর সমাধান খোঁজার চেষ্টা করি এবং রুমিন ফারহানা কি বলতে চাইলেন বিএনপির সম্পর্কে একটু বোঝার চেষ্টা করি, কোন ক্ষোভে তিনি এই কথা বললেন। এটার পরে বিএনপির সম্ভবত তার উপরে এত বেশি গোস্বা করবে যে তাকে বিএনপিতে ফেরানোর একটা চেষ্টা থাকলেও সেটা বোধহয় ভেস্তে যাবে। ইত্তেফাকের শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে, দীর্ঘ 17 বছর ধরে একটি ব্যর্থ দলকে ডিফেন্ড করার চাপ থেকে মুক্তি পেয়েছে রুমিন ফারহানা। বিএনপিকে ব্যর্থ দল হিসেবে বলেছেন, 17 বছর ধরে এই ব্যর্থ দলকে আমি ডিফেন্ড করেছি, অর্থাৎ এই ব্যর্থ দলের পক্ষে আমি ভয়েস রেজ করেছি। এটা সত্য যে বিএনপির পক্ষে ভয়েস রেজ করার মাত্র যে 2-4 জন মানুষ ছিলেন, তার মধ্যে রুমিন ফারহানা অন্যতম। আর রুমিন ফারহানাকে মনোনয়ন না দেওয়া, এটা বিএনপির জন্য একটা বড় আত্মঘাতী সিদ্ধান্ত ছিল। হতে পারে তাদের রাজনীতি তারা ভালো বুঝেছে, তাদের ব্যাপার, সিদ্ধান্তের ব্যাপার, কিন্তু ওভারঅল আমরা যারা পর্যবেক্ষণ করি, তাদের পর্যবেক্ষণে সেটাই মনে হয়েছে যে বিএনপি এইখানে একটা ভুল সিদ্ধান্ত নিয়েছিল। যাই হোক, বিএনপির বড় নেতাদের চেয়ে বেশি জনপ্রিয়তার কারণেই দলের ভেতরে টার্গেটে পরিণত হয়েছিলেন এবং এতেই তার বহিষ্কৃত হওয়ার অন্যতম কারণ বলে মনে করেন ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। মানে বড় নেতাদের চাইতেও জনপ্রিয় হয়ে যাওয়া, এটাই কাল হয়েছিল। এই কারণেই তাকে সরিয়ে দেওয়ার একটা চেষ্টা হয়েছিল বিএনপি নেতাদের পক্ষ থেকে। এরকম ভয়াবহ মন্তব্য তিনি করছেন। তিনি বলেছেন যে
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতা ও কারাবরণের কারণে খালেদা জিয়া যখন রাজনীতি থেকে ক্রমে দূরে সরতে থাকেন তখন থেকেই তার প্রতি অনেকের বিরূপ মনোভাব তৈরি হচ্ছিল। যারা আমার উপরে নাখোশ ছিল তারা আমাকে হিংসা করত। মূলত পদধারী বড় নেতাদের চেয়ে আমার জনপ্রিয়তা বেশি হওয়ায় আমি টার্গেটে পরিণত হই, এমনটাও তিনি বলেছেন। বহিষ্কারের পর নিজেকে মানসিকভাবে হালকা অনুভব করেছেন জানিয়ে রুমিন ফারহানা বলেছেন, দীর্ঘ 17 বছর ধরে একটি ব্যর্থ দলকে ডিফেন্ড করার যে চাপ ছিল তা থেকে মুক্তি পেয়েছে। বিভিন্ন নির্বাচনের সময় টকশোতে উপস্থাপকরা মুস্কি হেসে প্রশ্ন করতেন, এবার কি করবেন? এই চাপ বহন করা মোটেও সহজ ছিল না। এছাড়া তিনি অভিযোগ করেন, শুধু রাজনৈতিক প্রতিপক্ষই নয়, দলের ভেতরের একটি অংশও তাকে নানাভাবে হেনস্থা করেছে। অনলাইনে বড় নেতাদের খুশি করতে কিছু লোক আমাকে তাচ্ছিল্য ও অপমান করত। আওয়ামী লীগের লোকজনের পাশাপাশি বিএনপির ভেতরের অনলাইন গ্রুপের আক্রমণের শিকারও হয়েছি, এমন দাবিও তিনি করেছেন। তিনি আরও বলেছেন, এই দল থেকে বের হয়ে আজ আমি যেন সেই চাপ ও হেনস্থা মুক্ত হতে পেরেছি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া 2025 সালের গত বছরের 30 ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সেদিনই রুমিন ফারহানাকে বহিষ্কার করা হয়েছিল এবং তারপরে রুমিন ফারহানা বলেছিলেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আমাকে দলে এনেছিলেন, তারও মৃত্যু হলো, আমারও দল থেকে মৃত্যু হলো, একই দিনে দুইটা মৃত্যু হলো, এরকম আবেগঘন কথা বলেছিলেন। কিন্তু রুমিন ফারহানা দলের অভ্যন্তরের ষড়যন্ত্রের এই কথাটা প্রথমবারের মতো বলে ফেললেন। দলের অভ্যন্তরে সত্যিই কি তাকে নিয়ে ষড়যন্ত্র হয়েছিল এবং অনেক তারকা নেতা তারা কি মনে করছিলেন যে তাদের চাইতে রুমিন ফারহানা অনেক বেশি হাই ভোল্টেজ ফিগারে পরিণত হচ্ছে, অনেক বেশি জনপ্রিয়তা তৈরি হচ্ছে, এই কারণে তাকে সরিয়ে দেওয়াটা তাদের জন্য একটা বড় ব্যাপার হয়ে দাঁড়াচ্ছিল, এই কারণে কি তাকে সরিয়ে দেয়া? আর বিএনপিকে যে তিনি ব্যর্থ দল বলছেন, যে 17 বছর আওয়ামী লীগের সময়ে বিএনপি আসলে কিছুই করতে পারেনি, ব্যর্থ দল, সেই ব্যর্থ দলকে তিনি ডিফেন্ড করেছেন, তার পক্ষে, ব্যর্থ দলের পক্ষে ভয়েস রেজ করেছেন। আমি ব্যর্থ দল সরাসরি বলতে চাই না, কিন্তু বিএনপির পক্ষে যে ভয়েস রেজ করেছেন রুমিন ফারহানা, সেই কৃতজ্ঞতা প্রকাশটা বিএনপি করেনি, এই ব্যাপারটুকুতে আমি একমত। আবার এই অংশটুকুতেও একমত যে আওয়ামী লীগের 15.5 বছরে বিএনপি অনেক সুযোগ পেয়েছে। জুলাই জঙ্গি উত্থানের পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশের কোনো জেলখানায় অবশিষ্ট জায়গা ফাঁকা নেই। অসংখ্য সন্ত্রাসী জঙ্গি মৌলবাদীকে ছেড়ে দেওয়া হয়েছে 5 আগস্টের পর। সেই ফাঁকা জায়গাগুলোতে এবং যেই সব জেলখানা পরিত্যক্ত অবস্থায় ছিল সেগুলো সংস্কার করা হয়েছে, থাকার যোগ্য করা হয়েছে কয়েদিদের জন্য, এবং সেই জেলখানাগুলোতে বাংলাদেশ আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতাকর্মীগুলোকে গ্রেফতার করে রাখা হয়েছে। আমার প্রিয় সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি থেকে শুরু করে অসংখ্য কমিটির নেতাকর্মীদেরকে 1.5 বছর যাবৎ ইউনূস আটকে রেখেছিল এবং এখন এই সরকার ক্ষমতায় আসার পরেও তাদের জামিন হচ্ছে না। তাদেরকে জামিন দিলেও জেলগেট থেকে পুনরায় গ্রেফতার করা হচ্ছে। 50 লক্ষ নেতাকর্মী ঘরবাড়ি ছাড়া, তাদের ব্যবসা প্রতিষ্ঠান নেই, আয়ের উৎস বন্ধ হয়ে গেছে, তাদের পরিবার ঠিকমতো খেতে পারতেছে না, তাদের পরিবার এই ঈদে একবেলা গরুর মাংস খেতে পারবে কিনা, খাসির মাংস খেতে পারবে কিনা, এই নিশ্চয়তা তাদের পরিবার তাদেরকে দিতে পারে না, কারণ অর্থনৈতিক সংকট। এমনিতেই বাংলাদেশের সার্বিক প্রেক্ষাপট খুব বিপর্যস্ত, বাংলাদেশের অর্থনীতি আদৌ কতদিন বেঁচে থাকবে আমরা জানি না, কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের এই যে 50 লক্ষ সক্রিয় নেতাকর্মী, এদেরকে ঘরবাড়ি ছাড়া করা হয়েছে, এদের ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট করা হয়েছে, এদের সহায় সম্পত্তি, সম্পদ, জমি জমা সবকিছু দখলে নেওয়া হয়েছে, প্রত্যেকটা সেক্টর থেকে এদেরকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে, এদেরকে একটা অন্য সম্প্রদায়, অন্য গোষ্ঠী বানিয়ে দেওয়া হয়েছে। তাদেরকে বাংলাদেশের নাগরিক হিসেবে সেইটুক মর্যাদা বর্তমান সরকার দিচ্ছে না, ইউনূস তো দেয়নি। 50 লক্ষ নেতাকর্মী ঘরবাড়ি ছাড়া, তাদের পরিবার, তাদের আত্মীয় স্বজন এবং যারা কারা নির্যাতিত, যারা কারাবন্দী আছে এই মুহূর্তে প্রায় 1.5 লক্ষ নেতাকর্মী, এই মানুষদেরকে বঞ্চিত করে, এই মানুষদের কথা না ভেবে ঈদের উৎসব পালন করা, এটা আমার মনে হয় নৈতিক জায়গা থেকে যৌক্তিক না। এখন অনেকেই বলতে পারেন, দেখেন ওদের জন্য কেন আমরা আমাদের সর্বোচ্চ ধর্মীয় উৎসব থেকে বঞ্চিত হব, আমরা কেন আমাদের আয়োজন করব না? এটা আপনাদের প্রাসঙ্গিক প্রশ্ন, এটা হতেই পারে। এখন যে যার জায়গা থেকে আপনারা উৎসব পালন করতেই পারেন, কিন্তু আমার একটা অনুরোধ থাকবে আপনাদের প্রত্যেকের প্রতি, আপনারা এমন কোনো কর্মযোগ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে করবেন না যেটা ভাইরাল হয় এবং যেটা আমাদের কারা নির্যাতিত, যারা কারা অন্তরীণ আছে এখন এই মুহূর্তে, তাদের মনের মধ্যে একটা প্রভাব ফেলে, তারা কষ্ট পায় এবং যেই সব নেতাকর্মী ঘরবাড়ি ছাড়া নিজের এলাকায় থাকতে পারে না, অন্য একটা এলাকায় গিয়ে অনেকে রিক্সা চালাচ্ছে, অনেকে ভ্যান চালাচ্ছে, অনেকেই মুদি দোকানের কর্মচারী। 2 দিন আগে জননেত্রী শেখ হাসিনার অত্যন্ত আত্মবিশ্বাস এবং দারাজ কণ্ঠের একটি বক্তব্যে তোলপাড় বিশ্ব মিডিয়া। তারা প্রশ্ন করছে, তাহলে কি খুব তাড়াতাড়ি আওয়ামী লীগ ক্ষমতায় আসছে? আর এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য এরই মধ্যে তারা মাঠে কাজ শুরু করে দিয়েছে। শত্রুদের কলিজা শুকিয়ে যাওয়ার মতো অবস্থা। প্রিয় ভাইরা, আমার বক্তব্যটা একটু ভালো করে শুনবেন। আমরা যে বিজয় জাতি, আঘাত এসেছে, আজকে দেশবাসীকে ঐক্যবদ্ধ হতে হবে, দেশের মানুষের লুপ্ত গৌরব আবার ফিরিয়ে আনতে হবে, তার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়েই রুখে দাঁড়াতে হবে। আবার আমরা ফিরে পাবো